দেখুন, নাটকের তো একটা সীমা থাকে। ইডি, সিবিআই, কেন্দ্রের সরকারের এজেন্সিগুলো এরা নাটকের সব সীমা অতিক্রম করে গেছে। মানে ভোট আসলেই ইডি, আর ভোটের পরে হাসিমুখে দিদি, আর ওই ইডি দিদির নাটক এ বাংলার মানুষ আর ভালোভাবে দেখছে না। এই একই কাজ যদি বাংলার আর ৫ জন সাধারণ মানুষ করত, ইডি কি ছেড়ে দিত? না তো। মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী বলেছেন আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছিলেন। কিন্তু উনি যদি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে যায়, তাহলে পুলিশ কর্তারা কেন গেলেন? ন্যাকামো করার জায়গা পায় না এরা। কেন্দ্রের এজেন্সি চালায় যারা, তারা সেখানে বসে রয়েছে। মুখ্যমন্ত্রী তাদের সামনে থেকে ফাইল নিয়ে চলে আসছে। আর এখানে ন্যাকা কান্না কাঁদবার জন্য গিয়ে ধর্ণা অবস্থান করবে। ন্যাকামো করার জায়গা পায় না। সব কটা ন্যাকামো চলছে। দাদা একেবারে জোড়া মামলা দায়ের করলে এবার ইডি সুপ্রিম কোর্টে, কিন্তু যে প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে সেই মুহূর্তেই কেন গ্রেপ্তার করা হলো না? দেখুন, নাটকের তো একটা সীমা থাকে। ইডি, সিবিআই, কেন্দ্রের সরকারের এজেন্সিগুলো এরা নাটকের সব সীমা অতিক্রম করে গেছে। মানে ভোট আসলেই ইডি, আর ভোটের পরে হাসিমুখে দিদি, আর ওই ইডি দিদির নাটক এ বাংলার মানুষ আর ভালোভাবে দেখছে না। এই একই কাজ যদি বাংলার আর ৫ জন সাধারণ মানুষ করত, ইডি কি ছেড়ে দিত? না তো। মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী বলেছেন আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছিলেন। কিন্তু উনি যদি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে যায়, তাহলে পুলিশ কর্তারা কেন গেছিল? পুলিশ কর্তারা গেছিল কারণ মুখ্যমন্ত্রী গেছিলেন বলে। যেকোনো তদন্ত বা তল্লাশি চলাকালীন সেই তল্লাশিতে কেউ যদি বাধা দেয়, অথবা রাজীব কুমারের গ্রেপ্তারের সময়তেও মুখ্যমন্ত্রী যে বাধা দিয়েছিলেন, ইডি বা সিবিআই চাইলে তখনই গ্রেপ্তার করতে পারতেন। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ইডি দুখানা মামলা করেছে। সে তো যখন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য যাচ্ছিল, তারপরেও তো সিবিআই সুপ্রিম কোর্টে মামলা করেছিল। তার আউটকাম কি? ৫ বছর পরে সেই মামলা শুনানি করিয়েছে ইডি, সরি সিবিআই। এবং সুপ্রিম কোর্ট নিজেই আশ্চর্য হয়ে গেছে যে ৫ বছর ধরে আপনারা ঘুমোচ্ছিলেন। আবার বলছি, নাটক চলছে, পরিষ্কার নাটক চলছে। তৃণমূল বিজেপির এই নাটক, এতে বাংলার মানুষের কোনো লাভ হচ্ছে না, বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। এবং বাংলার মানুষ চেয়েছিল সত্যি সত্যি এই দুর্নীতির শেষ দেখবার জন্য। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, সিপিআইএম কে শূন্য রাখবো এই মতে চলতে গিয়ে বিজেপি আসলে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে প্রতিদিন প্রতিদিন। কিন্তু বিজেপি তো আজকে একেবারে হাইকোর্টে এসেছেন তারা অনুমতি নিতে, যে নবান্নের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান করবেন এই আইপ্যাকের যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে। ন্যাকামো করার জায়গা পায় না এরা। কেন্দ্রের এজেন্সি চালায় যারা, তারা সেখানে বসে রয়েছে। মুখ্যমন্ত্রী তাদের সামনে থেকে ফাইল নিয়ে চলে আসছে। আর এখানে ন্যাকা কান্না কাঁদবার জন্য গিয়ে ধর্ণা অবস্থান করবে। ন্যাকামো করার জায়গা পায় না। সব কটা ন্যাকামো চলছে। কেন্দ্রের ভোট আসলে মোদিজি ক্ষমতায় থাকবেন, রাজ্যের ভোট আসলে দিদি ক্ষমতায় থাকবেন। এই তো দুজনের মধ্যে সেটিং। ইচ্ছে বড় আর কি। রাজ্যের মানুষ আজকে বুঝতে পারছে এই নাটক আসলে কি নাটক। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে ইডি সুপ্রিম কোর্টে যে অভিযোগ করেছে, সেই অভিযোগে লেখা হয়েছে যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব, হুম। উঁচু মাপের পুলিশ আধিকারিক, তারা কার্যত হুমকি দিয়ে একেবারে ফাইল ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেছে। সেই ফাইলে এসআইআর বা ভোট সংক্রান্ত তথ্য না, কয়লা দুর্নীতির টাকার হিসেব ছিল। দুটো কথা। ১ নম্বর কথা, কয়লা দুর্নীতির সবচাইতে বড় মাথার নাম বিনয় মিশ্র, যিনি তৃণমূল কংগ্রেসের যুব সাধারণের যুব সংগঠনের সম্পাদক ছিলেন। ইডি গ্রেপ্তার করেনি কেন? সিবিআই গ্রেপ্তার করেনি কেন? কি করে বিদেশে পালিয়ে গেল? উত্তর দিতে হবে তো। ৫ বছর ধরে কি করছিল? উত্তর দিতে হবে তো। ৩ নাম্বার কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে গেল আর ইডি দেখলো? হুমকি দিয়েছে আচ্ছা তদন্ত বন্ধ বুঝলাম। করার আচ্ছা, জন্য। আচ্ছা, 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 বুঝলাম যে প্রথমবার না হয় দেখলো। আচ্ছা, ইডি যেখানে তল্লাশি করছিল ওই কি জৈনের বাড়িতে, প্রতীক জৈনের বাড়িতে, সেখান থেকে বেরিয়ে তো মুখ্যমন্ত্রী বললেন এবার আমি গোদরেজ ওয়াটার সাইডে যাব। ইডি সেখানে গেল না কেন? আগে আটকালো না কেন মুখ্যমন্ত্রীকে? অ্যারেস্ট করলো না কেন? এখন ন্যাকামো করবার জন্য হাইকোর্টের কাছে এসছে, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রাখবার জন্য। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রাখবার জন্য। আমরা যদি ৭৭টা বিধায়ক নিয়ে থাকলাম, তৃণমূলের বিদায় ঘন্টা বাজিয়ে দিতাম এতগুলো দুর্নীতির পরে। বিজেপি আছে তাই তৃণমূল এখানে বাঁচছে, নতুন করে বাঁচবার অক্সিজেন পাচ্ছে। কিন্তু সিপিএম বিজেপি দুজনে মিলেই নাকি এই পুরো বিষয়টা চক্রান্ত করেছে, মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। দেখুন, আমি একটা কথা বলি, আসলে জানেন তো, যে বা যারা চুরি করে বা দুর্নীতি করে, আপনি যদি দীর্ঘ একটা দিন ধরে তাদেরকে জেলের বাইরে রেখে দেন বা দীর্ঘদিন ধরে তল্লাশি বা তদন্তে যদি গাফিলতি করেন, স্বাভাবিকভাবেই তারা এই কথাগুলো বলবার সুযোগ পায়। তৃণমূল আজকে তো এগুলো বলার সুযোগ পাচ্ছে। সুযোগ কে দিল? সুযোগ তো দিল ইডি, সুযোগ তো দিল সিবিআই।
পশ্চিমবাংলার বুকে প্রথমবার দেখলাম তৃণমূলের নেতা মন্ত্রীরা হাত পেতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন। বিজেপির পার্টি অফিস থেকে ভিডিও দেখানো হলো, কলকাতা হাইকোর্ট বলল সিবিআই তদন্ত করবে। তারপরে দেখলাম যারা ঘুষ খেয়েছিল তার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী গিয়ে বিজেপির নেতা হয়ে গেল। দুর্নীতি তো এদের কাছে কোনো ইস্যু নয়। যদি ইস্যু হতো তাহলে তো তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদেরকে নিজের দলে নিত না। শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা, তার নাম হচ্ছে বিশ্বজিৎ কুন্ডু। কালনায় বিজেপি তাকে ভোটে দাঁড় করিয়েছিল, যিনি নিজের মুখে স্বীকার করেছেন, তাকে বলা হতো টেট কুন্ডু। আবার বলছি, আসলে দুর্নীতিতে তৃণমূল বিজেপি একটু প্রকৃত। কিন্তু দুর্নীতির ইস্যুতেই তো 26-এর নির্বাচন নাকি হবে, অমিত শাহ বঙ্গোপসাগরে এসে বলেছিলেন। হ্যাঁ, দুর্নীতির ইস্যুতে হবে, পাশে শুভেন্দুবাবুকে বসিয়ে রেখে দিয়ে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম বিশ্বজিৎ কুন্ডু, তার মধ্যে অন্যতম শুভেন্দুবাবু। তাদেরকে সামনে বসিয়ে রেখে নাকি দুর্নীতির তদন্ত হবে। প্রত্যেকবার ভোট আসে আর প্রত্যেকবার একটা করে ললিপপ দেয়, যে এবারে ভোট দিন, ভোটে আমরা জিতলে বিজেপি 6 মাসের মধ্যে তদন্ত শেষ করবে। 6 মাস আজ অব্দি সারদা রোজভ্যালির কিনারা করে উঠতে পারলো না। যারা যারা সারদা রোজভ্যালির অভিযুক্ত ছিল আজকে বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো কেউ কোনো দায়িত্ব নেবে না, কেউ কোনো রেসপন্সিবিলিটি নেবে না। চলতে পারে এইভাবে? কিন্তু স্যার যখনই শাসক দল অর্থাৎ তৃণমূলের যে কোনো মামলাই আমরা দেখতে পাচ্ছি, হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে চিত্র বারংবার আসছে, রাজ্য সরকারের যে কোনো মামলা এলে বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এবং এই মামলাতে আমরা দেখতে পেলাম আইনমন্ত্রী নিজে মামলা শোনার জন্য এসেছিলেন, তিনি বললেন। আহ, নিজের পদের মর্যাদা যদি না কেউ রাখতে পারেন তো আমরা কি করতে পারি? আইনমন্ত্রী নিজে যদি এখন আসেন মামলার শুনানি করবার জন্য, উনি কি আইনমন্ত্রী? সম্ভবত সম্ভবত উনি আইনমন্ত্রী নন। যাই হোক, রাজ্যের বিশিষ্ট ক্যাবিনেট মন্ত্রী তিনি যদি এখন এসে বসে থাকেন মামলা শুনানি করবার জন্য, আসলে চাপ সৃষ্টি করবার জন্য, যা হওয়ার তাই হচ্ছে। এটা তো প্রথম নয়, এর আগেও আমরা বিভিন্ন বিচারপতিদের এজলাসে আমরা দেখেছি যে তৃণমূলের পক্ষে রায় দিতে হবে বলে চাপ সৃষ্টি করা দুর্ভাগ্যজনক। দেখুন, জাস্টিস অমৃতা সিনহা যে সময়তে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা শুনছিলেন, তার তদন্তভার শুনছিলেন, উনি নিজে বিস্ময় প্রকাশ করেছিলেন যে কে অভিষেক ব্যানার্জির ডিটেলস নেই কেন, কি তদন্ত করেছেন। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়েছে আজ থেকে 1.5 বছর আগে, 1.5 বছর পরেও আজ অব্দি কিছু মেলাতে পারলো না। কি আর কি ইয়ার্কি চলছে, ইয়ার্কি চলছে, সিটিং কিন্তু সিটিং দাদা ছাড়া কিচ্ছু আজকে না। গিয়ে তো কোথাও না কোথাও মনে হচ্ছে শাসক দলের হাতে বিচার ব্যবস্থা আক্রান্ত। হচ্ছে তো, প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে, শাসক দলের হাতেই তো হচ্ছে। তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? এখানেই তো ন্যায় পাওয়া যায়। আইনজীবী হয়ে কি মনে হয় আপনার এই জায়গায় দাঁড়িয়ে? আমি রাজ্যের মানুষ হিসেবে প্রচন্ড, মানে রাজ্যের মানুষ হিসেবে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আইন ব্যবস্থার উপর মানুষ মানে বিশ্বাস রাখে যে আইন ব্যবস্থা তাকে বিচার পাইয়ে দেবে, তাকে প্রভাবিত করার চেষ্টা করছে। একজন রাজ্যের সাধারণ মানুষ হিসেবে এটা তো আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। অবশ্যই, অবশ্যই বেদনাদায়ক। দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে যাবো। গতকাল অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধাদের যে প্রোগ্রাম আমরা দেখতে পেলাম, অভিষেক ব্যানার্জি সেখান থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি সেটা সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন, বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছেন। বলতে পারবো না, উনার কথা উনি বলতে পারবেন, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এবং মমতা ব্যানার্জি অবশ্যই একজন নেত্রী, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার যিনি লড়াই করেছেন। সে লড়াইতে বাংলার ক্ষতি হয়েছে কিন্তু লড়াই করেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো এমন কোনো ইতিহাস নেই। ফলে যাই হোক, সেটা বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা বাংলার মানুষ জেনে গেছে। উনি রাজ্যের মানুষের কিভাবে ক্ষতি করেছেন সেটাও বাংলার মানুষ জেনে গেছে। তাই আমরা একটা কথা বলতে পারি, এসব চালাকি করে 26 পেরোতে পারবে না। কিন্তু দাদা এমন কি যেটা সিপিএম এর থেকেই জানতে হবে? সিপিএম এর থেকে জানতে হবে, তার কারণ মমতা ব্যানার্জি সেই সময় তো বিজেপির সাথে ঘর করছিলেন, ওই জন্য বলেছেন। কিন্তু তৃণমূল মিথ্যেবাদীদের দল না, বাকি সব বিরোধী দলরা মিথ্যেবাদীদের দল। মিথ্যেবাদী এবং চোরেদের দল, ওই জন্য বলেছে মিথ্যেবাদীদের দল। দাদা একেবারেই শেষ একটা প্রশ্ন, এই যে পুরো ঘটনা আমরা দেখতে পেলাম, এই সবুজ ফাইল থেকে শুরু করে হার্ড ডিস্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিস, এত কিছুর পর অভিষেক ব্যানার্জি গতকাল মঞ্চ থেকে বলছেন যে ভোটের তথ্য লুট করতে এসেছিল বিজেপিকে দেওয়ার জন্য, ওখানে আর কিছু ছিল না। এদিকে ইডি বলছেন যে ওখানে কয়লা দুর্নীতির টাকার হিসেব ছিল। হুম। লিপস এন্ড বাউন্স কোম্পানির যে ডিটেলস বা তার যা কিছু, তাকে তদন্তের আওতায় নিয়ে এসে ইডি সিবিআই কি করতে পারলো? শুভেন্দু অধিকারী আগে প্রতিদিন বলতেন অমুক তারিখে ভাইপোকে অ্যারেস্ট করবো, এখন আর ভাইপোকে অ্যারেস্ট করার কথা মুখেও আনছে না, কারণ বুঝতে পেরে গেছে গোটাটাই সেটিং। শুভেন্দু বাবু নিজে জানেন যে কিভাবে সেটিং করে চলছে। কিন্তু দাদা পার্থ চ্যাটার্জির আমরা সময় তো মুখ্যমন্ত্রী এত তড়িঘড়ি যাননি ফাইল আনতে। স্বাভাবিকভাবে যখন নিজের পরিবারের দিকে চলে আসে, যখন নিজের
একদম ঘনিষ্ঠ কারোর দিকে চলে আসে, সেই সময়তে উনি এই পন্থা অবলম্বন করেন। কিন্তু আবার বলছি, তৃণমূল বিজেপির এই ছেলে খেলার রাজনীতিতে বাংলার মানুষ সবচাইতে বেশি মুগ্ধ।